স্ট্রোক একটা অমোঘ শক্তি আমাদের জীবনে। কথা বলার ক্ষমতা অনেক সময় হারিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে বডির একদিক হাত এবং পা উইকনেস আসে। স্ট্রোকের পরবর্তী সময়ে রিহ্যাবিলিটেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু বাড়িতে ফিজিওথেরাপি করাই কিন্তু যথেষ্ট নয়। অনেকেই কিন্তু ডিপ্রেশন বা মেন্টাল ইনস্টেবিলিটিও ফেস করেন। ইয়াং এজে ভীষণভাবে স্ট্রোক দেখা যাচ্ছে। তাদের মনের ডিপ্রেশন আসাটা খুব স্বাভাবিক। ডিপ্রেস পেশেন্টরা মনে করেন যে আমার আর কিছু হবার নয় জীবনে, আমি হয়তো আর কখনো ভালো হব না। এরকম অনেক ফ্যামিলি আছে, সবসময় তাদের এই ধরনের ট্রিটমেন্ট অ্যাফোর্ড করা পসিবল হয় না। তাদের আমরা ট্রেনিং দিই যাতে তারা হোম এক্সারসাইজ প্রোগ্রাম ফলো করতে পারে। আমাদের রিহ্যাবিলিটেশন লক্ষ্য হচ্ছে পেশেন্টকে ইন্ডিপেন্ডেন্ট করে তোলা। এই ইমোশনাল সাপোর্টটা ঘরের মানুষরা কিভাবে দিতে পারবে? যেরকম ভাবে হোক ওনাকে একটু বিজি রাখা, ওনার আনন্দের জায়গাটা ফিরিয়ে দেওয়া, যাতে উনি লেফট অ্যালোন মনে না করেন। নমস্কার, আমি দিশা, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজকের মূল বক্তব্যে যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে সবার আগে জানিয়ে দিই। 6 জুলাই ন্যাশনাল পিএমআর ডে এই প্রথমবার সারা দেশে সেলিব্রেট হতে চলেছে। আর এই ন্যাশনাল পিএমআর ডে কে কেন্দ্র করে এবারের থিম তৈরি করা হয়েছে প্রিভেন্ট ডিসেবিলিটি বিফোর ইট হ্যাপেন্স, অর্থাৎ আপনার শরীরে অক্ষমতা বাসা বাঁধার আগে সেটাকে প্রতিরোধ করুন। আমরা সকলেই জানি সময়ের সঙ্গে সঙ্গে, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে বহু ধরনের অক্ষমতা আমাদেরকে জরাজীর্ণ করে তোলে। আর এই অক্ষমতার অন্যতম কারণ হচ্ছে স্ট্রোক। আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। আজ আমার সঙ্গে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট ইন রিহ্যাবিলিটেশন মেডিসিন, নিউরোসায়েন্সেস অফ কলকাতা থেকে ডক্টর সুচেতা সাহা। সুচেতা দি, আপনাকে দ্য ওয়ালে স্বাগত। সুচেতা দি, প্রথমেই আমরা আলোচনায় চলে যাই। এই যে আমি শুরুতেই বললাম যে আমাদের শরীরে অক্ষমতার আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই স্ট্রোক। আমি প্রথমেই যেটা জানতে চাই, এই স্ট্রোক হওয়ার পর মানুষ এই লং টার্ম পিরিয়ডের জন্য কোন ফিজিক্যাল আর কগনিটিভ বাধার সম্মুখীন হয়? স্ট্রোক একটা অমোঘ শক্তি আমাদের জীবনে। অনেক ক্ষেত্রেই আমরা দেখি পেশেন্টরা, আমাদের আশেপাশে বহু পেশেন্টরা স্ট্রোকে আক্রান্ত হন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই ফিজিক্যাল সিমটমস মধ্যে তাদের বেশিরভাগ ক্ষেত্রে বডির একদিক হাত এবং পা উইকনেস আসে। তাদের চিন্তা শক্তি অনেক কমে যায়, তাদের কথা বলার ক্ষমতা অনেক কমে যায়। তো সেক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিয়ে তাদের পুনর্বার করে নিজেদের জীবন স্রোতে ফিরিয়ে আনা যায়। এই বিষয়ে আমরা আজকে ডিসকাস করব যে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে স্ট্রোকের পরবর্তী ডিসেবিলিটি কিভাবে মোকাবিলা করা যায়। স্ট্রোকের প্রথম 6 মাস যে ডিসেবিলিটিগুলোর সম্মুখীন হয় সেই বিষয়ে খানিকটা কথা বলবো আপনার সঙ্গে। সেগুলোকে রিকভার করার জন্য কি ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন? স্ট্রোকের পরবর্তী সময়ে রিহ্যাবিলিটেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটাকে বলি নিউরো রিহ্যাবিলিটেশন। এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে যে রিহ্যাবিলিটেশন হয়, এটার জন্য আমাদের আছে একটা সম্পূর্ণ টিম। শুধু বাড়িতে ফিজিওথেরাপি করাই কিন্তু যথেষ্ট নয়। ফিজিওথেরাপির সাথে পেশেন্টের দরকার হতে পারে অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, কগনিটিভ থেরাপি। সেই জন্য সর্বপ্রথম আমরা রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ানরা পেশেন্টকে দেখে তার একটা নিউরোলজিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশনের জন্য যা যা নিডস আছে সেগুলো ইভ্যালুয়েশন করি, এবং তারপরে যে যে সমস্যাগুলো তিনি সম্মুখীন হচ্ছেন সেগুলোর অনুযায়ী তার রিহ্যাবিলিটেশনটা প্ল্যান করি। তার দরকার হতে পারে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, হাতের ফাংশন ইমপ্রুভ করার জন্য, স্পিচ এবং সোয়ালোইং ইমপ্রুভ করার জন্য তার স্পিচ এবং সোয়ালো থেরাপি দরকার পড়তে পারে। তার যে চিন্তা শক্তি কমে গেছে, তিনি হয়তো মানুষকে চিনতে পারছেন না, কথা বলার ক্ষমতা অনেক সময় হারিয়ে যায়। তো সেইগুলোর জন্য কগনিটিভ থেরাপি, স্পিচ থেরাপি অনেকটাই হেল্প করে। তার সাথে হাত পায়ের ডিসেবিলিটি বা কন্ট্রাকচার এগুলো প্রিভেনশন করার জন্য আর্লি ইউজ অফ অর্থোসিস মানে স্প্লিন্টস ইউজ করা ভীষণ দরকার। তো এইগুলো সামগ্রিকভাবে পেতে হলে একজন রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ানকে কনসাল্ট করা খুব জরুরি। আরও যদি আমরা এগিয়ে যাই, 6 মাসের মধ্যে পেশেন্টের প্রথমে হাত পাগুলো খুব নরম থাকে, উইক থাকে, ফ্ল্যাসিড থাকে। তার পরবর্তী সময় কিন্তু স্প্যাস্টিসিটি ডেভেলপ করে। এই স্প্যাস্টিসিটির জন্য খুব আর্লি কিছু মেডিসিন শুরু করা দরকার, প্রপার রিহ্যাবিলিটেশন দরকার। কেননা এইটা বাড়তে থাকলে আলটিমেটলি এমন একটা সময় আসবে যেখানে স্প্যাস্টিসিটির জন্য পেশেন্ট আর নিজের হাত এবং পায়ের উপর কন্ট্রোলটা হারিয়ে ফেলবে। তখন সেটা রিহ্যাবিলিটেট করা অনেক মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বোটুলিনাম টক্সিন ইনজেকশন। সেটা হাতের পায়ের স্প্যাস্টিসিটি কমায় এবং স্ট্রোকের পেশেন্টকে আবার
নতুন করে একটা জীবন দিতে পারে এই বোটুলিনাম টক্সিন ইনজেকশন, যেটা আমরা রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ানরা খুব ভালোভাবে ইউজ করে থাকি এই ধরনের পেশেন্টদের জন্য, স্প্যাস্টিক স্ট্রোকের পেশেন্টদের জন্য। একদমই। ডক্টর সুচেতা, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যেমন এই যে আপনি বললেন যে কথা বলতে সমস্যা হতে পারে, মুভমেন্টে সমস্যা হতে পারে, এগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি, যখন আমাদের সামনে সেই মানুষটা রয়েছে আমরা কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যারা স্ট্রোক সার্ভাইভার বা আমি বলবো যে এই পোস্ট স্ট্রোক হিসেবে অনেকেই কিন্তু ডিপ্রেশন বা মেন্টাল ইনস্টেবিলিটিও ফেস করেন, সেটা কিন্তু সমস্তটা তার ভেতরে থাকে। সেটার জন্য কি ধরনের সিমটমস আছে যেটা আমরা সাধারণ মানুষরা বুঝতে পারবো? একদম, পোস্ট স্ট্রোক ডিপ্রেশন একটা এন্টিটি, ভীষণ ওয়েল নোন এন্টিটি, এবং সবচেয়ে বড় কথা এখন ইয়াং এজে ভীষণভাবে স্ট্রোক দেখা যাচ্ছে। তার ফলে তারা ওয়ার্ক প্লেসে অনেক দিন অ্যাবসেন্টিজম হয়ে যাচ্ছে, তাদের জন্য তাদের মনের ডিপ্রেশন আসাটা খুব স্বাভাবিক। এইগুলো আমরা কি করে বুঝবো? পেশেন্ট হয়তো ইরিটেবল হয়ে যাচ্ছেন, স্পেশালি যখন স্পিচটা চলে যাচ্ছে, তার কথা সে নিজে বুঝিয়ে বলতে পারছে না, তার ফলে পেশেন্ট ভীষণ ইরিটেবল হয়ে যাচ্ছেন, অল্প কথায় রেগে যাচ্ছেন। তাছাড়াও আরো কিছু সিমটম দেখা যায়, যেমন রিহ্যাবিলিটেশন থেকে নিজেকে সরিয়ে নেওয়া। ডিপ্রেস পেশেন্টরা মনে করেন যে আমার আর কিছু হবার নয় জীবনে, আমি হয়তো আর কখনো ভালো হব না, কাজেই আমার এসবের কোনো দরকার নেই। তো এই ধরনের সিমটম দেখলে অবশ্যই আমরা আমাদের রিহ্যাব সাইকোলজিস্টের হেল্প নিই। কিছু কিছু মেডিকেশন ইউজ করি এবং অনেকটা ভূমিকা আছে সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের, সেটার দ্বারা আবার পেশেন্টকে আমরা রিহ্যাবিলিটেশনের জন্য মোটিভেট করতে পারি। একদমই, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন আপনি। আরেকটা বিষয় হচ্ছে এই যে যারা এই ধরনের বিষয়গুলো ফেস করে এসেছে, প্রথমে একবার স্ট্রোক হলো, আমরা ট্রিটমেন্ট করালাম, সমস্তটা ঠিক আছে, সে হয়তো সুস্থও হয়ে উঠলো, তার যে দ্বিতীয়বার স্ট্রোক হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা যেই মানুষটা আমাদের সামনে দিয়ে চলাফেরা করছে সে যে পরের স্ট্রোকের জন্য আক্রান্ত হওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছে, এই জিনিসগুলো আমরা কি করে বুঝবো? এর জন্য নিশ্চয়ই কোনো সিমটমস থাকবে। হ্যাঁ, একবার যখন একজন পেশেন্টের স্ট্রোক হলো, তার দ্বিতীয়বার স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের বাড়ির লোকদের এডুকেট করতে হয় যে কখনো যদি আপনার এরকম সিমটম দেখেন যে তার কথাবার্তা হঠাৎ করে স্লারিং হয়ে গেল, হঠাৎ করে জড়িয়ে গেল, বা উনি আগের মতো আর অ্যালার্ট নেই, হঠাৎ করে মনে হচ্ছে ভীষণ ঝিমন্ত লাগছে, বা ওনার হাত পায়ের উইকনেস বেড়ে গেল যে দিকটা আগে এফেক্টেড ছিল, বা অন্যদিকে উইকনেস ডেভেলপ করলো যেটা কিন্তু আপনি আগে দেখেননি, বা চলাফেরার ক্ষমতা হঠাৎ করে কমে গেল, তো এই ধরনের সিমটমগুলো দেখলে অবশ্যই আপনি আপনার ডক্টরকে কনসাল্ট করুন। একদমই, এগুলো না হয় আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করা, রিহ্যাবিলিটেশন সেন্টারের হেল্প নেওয়া, থেরাপিস্টের হেল্প নেওয়া, এই সমস্ত বিষয় নিয়ে কথা বললাম। সব সময় হয়তো এরকম অনেক ফ্যামিলি আছে, সব সময় তাদের এই ধরনের ট্রিটমেন্ট অ্যাফোর্ড করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে অনেকেই চায় যে তারা ঘরোয়াভাবে বা ঘরোয়া পদ্ধতিতে যতটুকু সম্ভব সেই বিষয়টাকে প্রিভেন্ট করতে, যেটা আমরা অ্যাকচুয়ালি আমাদের থিম, যেটা এই প্রিভেনশন, অক্ষমতাকে প্রিভেন্ট করা, প্রতিরোধ করা। তো সেই ক্ষেত্রে ঘরের মানুষরা কি ধরনের এই প্রিভেন্টিভ মেজারমেন্ট নিতে পারে? হ্যাঁ, স্ট্রোকে কিন্তু কেয়ার গিভার এডুকেশন একটা বিশাল ভূমিকা রাখে। তো কেয়ার গিভারদের আমরা প্রথম কথা বলি যেটা লিম্ব হেমিপ্লেজিক সাইট, মানে যেই দিকটা উইক হয়ে গেছে সেই দিকটার একটা প্রপার পজিশনিং অ্যান্ড পশ্চার মেনটেন করা। কাঁধ যাতে বেডের সাইডে কখনো ঝুলে না যায়, এইটা আপনাকে খেয়াল রাখতে হবে, কেন কাঁধটা তাদের একদম উইক হয়ে গেছে, মাসেলগুলো উইক, তার ফলে কাঁধের সাবলাক্সেশন হতে পারে, কাঁধটা নিচের জায়গা থেকে চলে এলে তখন কিন্তু পেশেন্টের একটা ব্যথার সিমটম হতে পারে। তাছাড়াও সে কিন্তু একা একা পাশ ফিরতেও পারছে না, যেহেতু তার একটা দিক উইক হয়ে গেছে। তো সেই জন্য তাকে প্রতি 2 ঘন্টা অন্তর টার্ন করিয়ে দেওয়া, বিছানায় পাশ ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট ওনার প্রেশার আলসার বা বেড সোর প্রিভেন্ট করার জন্য। তাকে রেগুলার এক্সারসাইজ করানোর জন্য, সবাই হয়তো সবসময় ফিজিওথেরাপিস্ট বাড়িতে অ্যাফোর্ড করতে পারেন না, সেই জন্য আমরা কেয়ার গিভারদের সম্পূর্ণরূপে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা এক্সপ্লেন করি এবং তাদের আমরা ট্রেনিং দিই যাতে তারা হোম এক্সারসাইজ প্রোগ্রাম ফলো করতে পারে। কিছু কিছু স্পিচ থেরাপির এক্সারসাইজ, কিছু কিছু কগনিটিভ থেরাপির এক্সারসাইজ আমরা বাড়ির লোককে দিয়ে থাকি, যাতে তারা এটা বাড়ির লোকরা তারা নিজেরাই কন্টিনিউ করতে পারেন, যাতে পেশেন্টের রিহ্যাবিলিটেশনটা ইনস্টিটিউশন বেসড হয়ে
যাওয়ার পরেও, ইনফ্যাক্ট যারা ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছেন তারপরেও যাতে ওটা হোমে কন্টিনিউ হতে থাকে, সেইটার জন্য আমরা কেয়ার গিভার এডুকেশনের একটা বিশেষ ভূমিকা দেখছি। একদমই। সুচেতা, এই বিষয়টা নিয়ে আমি আরেকটু তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। সেটা হচ্ছে এই যে ঘরে চলে যাওয়ার পর এই কোন ডেইলি অ্যাক্টিভিটিগুলো রয়েছে যেগুলো পেশেন্টের ফিজিক্যাল হোক বা মেন্টাল হোক এই স্টেবিলিটিগুলোকে আরো স্ট্রং করে তুলতে পারে? হ্যাঁ, প্রথম কথাই হচ্ছে আমাদের রিহ্যাবিলিটেশন লক্ষ্য হচ্ছে পেশেন্টকে ইন্ডিপেন্ডেন্ট করে তোলা। তো অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এসে যত পার্টিসিপেট করবে ততই তার ইমপ্রুভমেন্ট তাড়াতাড়ি হবে, এবং যখন তিনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে আমরা মনে করব যে আমরা ডিসেবিলিটি প্রিভেন্ট করে রিহ্যাবিলিটেশনটা গোলটা অ্যাচিভ করতে পেরেছি। তো এই জন্য পেশেন্টের কেয়ার গিভারকে সবসময় বলা হয় যে ওনাকে নিজের কাজ করতে উৎসাহিত করুন, ওনাকে খাবারটা দিন, ছোট ছোট পিস করে দিন, ওনাকে চামচ দিন, ওনাকে খেতে উৎসাহিত করুন, সবকিছু আপনি করে দেবেন না, তো যাতে উনি ইন্ডিপেন্ডেন্ট হতে থাকেন। সেই জন্য আমরা কিছু কিছু ইকুইপমেন্টসও দিয়ে থাকি, যেমন লং হ্যান্ডেল কিছু ব্রাশ দিলাম, উনি হয়তো সেইটা দিয়ে ওনার গায়ে হাত পায়ে সাবান লাগানোর ব্যাপারটা করে নিলেন। কিছু কিছু রিচার্জ দিয়ে আমরা, যাতে উনি দূরে হাত হয়তো উঠাতে পারছেন না, সেটা দিয়ে উনি দূরে থেকে জিনিস নিয়ে আসলেন। তো এই ধরনের অকুপেশনাল থেরাপি কিছু মেজারমেন্টস আমরা পেশেন্টকে এক্সপ্লেন করে থাকি, যাতে উনি নিজের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন। কেয়ার গিভারদের শুধু সতর্ক থাকতে হবে, যেহেতু ওনার হাঁটা চলায় সাহায্যের দরকার হচ্ছে, উনি এখনো ইন্ডিপেন্ডেন্ট হননি হাঁটা চলায়, সেক্ষেত্রে ওনার যাতে ফল রিস্কটা প্রিভেন্ট করা যায়, উনি যাতে ঘরের মধ্যে ডোমেস্টিক ফলস যাতে না হয়, তাতে ওনার ইনজুরি হতে পারে, সেই জিনিসটা কেয়ার গিভারদের মাথায় রাখতে হবে। যখনই উনি নিজে থেকে উঠে কোনো কাজ করতে যাচ্ছেন সবসময় ওনাকে একটু সুপারভিশনে রাখতে হবে, উৎসাহিত করতে হবে, কিন্তু আন্ডার সুপারভিশন, যতদিন না উনি পুরোপুরি সুস্থ হচ্ছেন। একদমই। সুচেতা, আরেকটা বিষয় হচ্ছে আমরা এতক্ষণ কিন্তু ফিজিক্যাল কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। একটা বিষয় কিন্তু রয়েছে, সেটা হচ্ছে কি এই ধরনের রোগ হওয়ার পর আপনি শুরুতেও কিন্তু বলেছিলেন যে অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে, তার দ্বারা কিছু হবে না, এই বিষয়গুলো নিয়ে তারপরে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেক মেন্টাল ইলনেস তারপরে দেখা দিচ্ছে। এই বিষয়টা যেহেতু আমি ঘরোয়াভাবে কিভাবে রিকভারি করা যায় সেটা নিয়ে কথা বলছি, তো সেই ক্ষেত্রে এই মেন্টাল রিকভারির ক্ষেত্রে একটা ইমোশনাল সাপোর্ট তার দরকার পড়বে। তো সেই ক্ষেত্রে ইমোশনাল সাপোর্টটা ঘরের মানুষরা কিভাবে দিতে পারবে? একদম। তো সেটার জন্য সবচেয়ে প্রথম দরকার হচ্ছে ওনার যিনি কাছের মানুষ, যিনি ওনাকে সবচেয়ে বেশি চেনেন, ওনার আরো বেশি করে ওনাকে একটু সময় দেওয়া দরকার। ওনার যে অ্যাক্টিভিটিস গুলো ভালো লাগতো, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, হয়তো ওনার গান ভালো লাগতো, হয়তো ওনার কোনো গল্পের বই পড়তে ভালো লাগতো, তো সেইগুলো ওনাকে এনে দেওয়া। অনেক সময় হয়তো পেশেন্ট পড়ারও উপযুক্ত থাকেন না, তার মানে চোখে দেখতে পেলে উনি জিনিসটা পড়ে উঠতে পারেন না ব্রেনের অক্ষমতার কারণে, সেক্ষেত্রে ওনাকে জিনিসটা গল্পগুলো পড়ে শোনানো। কেউ হয়তো ঠাকুর দেবতার নাম শুনতে ভালোবাসেন, তার জন্য সেই এনভায়রনমেন্টটা ঘরে তৈরি করা। তো যেরকম ভাবে হোক ওনাকে একটু বিজি রাখা, ওনার আনন্দের জায়গাটা ফিরিয়ে দেওয়া, যাতে উনি লেফট অ্যালোন মনে না করেন, লেফট আউট মনে না করেন সোসাইটি থেকে। ঘরের লোকেরা যে সবসময় ওনার পাশে আছেন, একটা রিহ্যাব টিম ওনার জন্য আছে, একটা নিউরোলজিক্যাল টিম ওনার পিছনে আছেন, কেয়ার গিভারদেরও একটা সাপোর্ট, এবং পেশেন্টও যাতে হেল্পলেস মনে না করেন, এইটা আমাদের সবসময় ওনাদের আশ্বস্ত করতে হবে। একদমই। তবে সুচেতা দি, আমার সম্ভবত এটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আপনার কি মনে হয় আমাদের দেশে এই পুনর্বাসন কেন্দ্রগুলো বা রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো কতটা আপগ্রেড হতে পেরেছে? অভাব এখনো অনেকটাই। রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউশন বেসড খুব কম জায়গায় হচ্ছে, এবং আরও বেশি রিহ্যাবিলিটেশনের ব্যাপারটাকে হসপিটাল ছাড়িয়েও বিভিন্ন ধরনের রিহ্যাবিলিটেশন সেন্টার, যেগুলো মানুষের জন্য অ্যাফোর্ডেবল হবে, এরকম কিছু সেন্টার খোলার জন্য স্পেশালি জেলায় জেলায়, আমাদের জেলাগুলি অনেকটাই পিছিয়ে আছে রিহ্যাবিলিটেশনের ব্যাপারে। এইটা আমাদের একটা মেন ফোকাস হওয়া দরকার, যে রিহ্যাবিলিটেশনকে জেলায় জেলায় পৌঁছে দেওয়া। তো তাহলেই আমরা পুরোপুরি উপকার পাবো, কেননা শুধু ইনস্টিটিউশন বেসড রিহ্যাব কিন্তু শেষ কথা নয়। ইনস্টিটিউশন থেকে শেষ করে তাকে কমিউনিটিতে রিইন্টিগ্রেট করতে হবে, মানে কমিউনিটিতে তাকে ফিরিয়ে দিতে হবে। তো সেইটা শুধু আমি শহরে বসে করব, গ্রামের মানুষরা বঞ্চিত হবেন, বা গ্রামের মানুষদের পক্ষে বারবার ওই হেমিপ্লেজিক পেশেন্ট, প্যারালিসিস পেশেন্টকে নিয়ে শহরে আসা, ভিজিট করা ডক্টরকে, সেটা সবসময় সম্ভব হয় না। যত আমরা এই সার্ভিসটা ছড়িয়ে দিতে পারবো আমাদের জেলার দিকে, ততই আমাদের রিহ্যাবিলিটেশনের ব্যাপারটা আরো উন্নত হবে।
একদমই। সুচেতা দি, সত্যি আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আরো একবার অসংখ্য ধন্যবাদ দ্য ওয়ালে আসার জন্য এবং আপনার সময়ের এতটা অংশ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো, আজকের এই আলোচনা থেকে আপনাদেরও যদি কোনো প্রশ্ন মনের মধ্যে এসে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর পরবর্তীতে এ ধরনের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি থাকছি আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত অন্যান্য খবর এবং এ ধরনের অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।